আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দেখুন মিস্টার শাহরিয়ার, আমরা ওই হোটেলের খোঁজ করছি। বেশ কয়েকটা হোটেল এই নামে পেয়েছি, তো এর মধ্যে দুটো হোটেল নির্জন এলাকায়। আমরা ধারণা করছি ওই নির্জন এলাকারই হোটেলের কোনো একটার আশেপাশে ওরা আছে। আমাদের একটা টিম সাদা পোশাকে ঘুরছে ওখানে। কোনো রকম তথ্য পেলেই আমাদের জানাবে, আর আমরা সাথে সাথে অ্যাকশন নেব। আপনি কোনো চিন্তা করবেন না, আশা করছি আমরা খুব তাড়াতাড়ি সফল হব। যত তাড়াতাড়ি পারেন ওকে উদ্ধার করুন অফিসার। ও খুব ভীতু মেয়ে, না জানি কেমন করে, কোথায় আছে আমার ছোঁয়া। ওর কোনো ক্ষতি হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না অফিসার, প্লিজ কিছু করুন। ক্ষমা করতে পারবেন না মানে? আর আপনি কি কাউকে সন্দেহ করেন? দেখুন মিস্টার শাহরিয়ার, যদি এতটুকু পরিমাণ সন্দেহ কারোর প্রতি হয়ে থাকে তো প্লিজ লুকাবেন না। যেটা সঠিক হোক বা না হোক আমরা খোঁজার চেষ্টা করব এবং আপনি বলবেন। আসলে ছোঁয়া খুব সাদাসিধে মেয়ে, বাড়ির বাইরে ওর যাতায়াত খুবই কম। কলেজে ওর বন্ধু বলতে শুধু কেয়া, আর কলেজে তো আমিও থাকি। ওখানে কারোর সাথে কিছু হলে আমিও জানতে পারতাম। তবে কি মিস্টার শাহরিয়ার, বলুন আমাদের। আসলে ছোঁয়া শুধু আমার চাচাতো বোন না, ও আমার স্ত্রীও। ছোটবেলায় আমাদের বিয়ে দেওয়া হয়। ওর বাবা মা মারা যাওয়ায় ও আমাদের সাথেই থাকতো। আমার মা ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন, কিন্তু ছোটবেলায় বিয়ে দেওয়ায় আমার কিছুটা রাগ ছিল ছোঁয়া সহ আমাদের পরিবারের সবার উপর। তাই তো আমি ওকে খুব একটা সহ্য করতে পারতাম না, তবে সেটা বাইরে বাইরে, মনে মনে নয়। তো কিছুদিন আগে আমার এক কলেজের বান্ধবী আমার বাসায় আসে বাবা মা হাওয়া বোতল করতে। সিলেটে গেছেন ওনারা, এখনও জানেন না। তো নিহা জেদ ধরে আমার বাসায় থাকবে, অনেক না না করেও শেষমেশ নিয়ে যেতেই হলো ওকে। এভাবেই নিহার সাথে কার সমস্ত ঘটনা খুলে বলে স্বাধীন। আমি শিওর নই অফিসার, তবে যেহেতু আপনি বললেন হালকা সন্দেহ হলেই বলতে, তাই আমি বলে রাখলাম। কারণ যে কোনো মূল্যেই আমি আমার ছোঁয়াকে ফেরত চাই। ও আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ধন্যবাদ মিস্টার শাহরিয়ার, আপনি নিহার ফোন নাম্বারটা আমাদের দিয়ে যান, আর আমরা দেখছি কি করা যায়। নিহার নাম্বারটা কনস্টেবলের কাছে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় স্বাধীন। চারিদিকে শুনশান নীরবতা। সকালের আলো ফুটেছে অনেক আগেই। ছোঁয়া ক্ষুধায় সারা রাত ঘুমাতে পারেনি। শেষ রাতে একটুখানি ঘুমিয়েছিল। দরজায় খটখট আওয়াজ হতেই হকচকিয়ে ওঠে ছোঁয়া। চিন্টু আর ঝাঁকড়া চুলের লোকটি এসেছে খাবার নিয়ে। ঘরে ঢুকেই লোকটি বিশ্রী একটা গালি দেয়। খানকির জাত, জানালাগুলো খোলা রাখছোস কেন? ওগুলো কি তো গো বাবাই দিব? যদি বাইরে থেকে কেউ দেখতো। আসলে বস, সন্ধ্যায় যখন দরজা আটকিয়ে যায় তখন মেয়েটি বলল জানালাটা খুলে দিতে, ওর নাকি গরম লাগছে, তাই আর কি। হও তো, তোর মায়ের পেটের বোন লাগে, চাইলে এসিও চালু করে দে না। আর এই মেয়ে খেয়ে নে তাড়াতাড়ি, কোনো নাটক করবি না। খাবারের থালাটা ছোঁয়ার সামনে দিয়ে এক হাত খুলে দেয় চিন্টু। খাবার সামনে পেতেই হামলে পড়ে ছোঁয়া। একদিন এক রাত থেকে না খাওয়া। কোনো কম দামি হোটেল থেকে পাতলা খিচুড়ি আনা হয়েছে, তাই যেন আজ অমৃতের মতো মনে হচ্ছে। গবাগপ কয়েক লোকমা খাবার মুখে পড়েই ছোঁয়া থামে। বাঁধন ছেলেটিকেও সকাল থেকে দেখেনি ও। সে বলল শুক্রবারে ওকে চালান করা হবে, তাহলে আজ বৃহস্পতিবার। হঠাৎ চিন্তায় ছোঁয়ার মাথা ঘুরে উঠল। কি হতে যাচ্ছে ওর সাথে? বাঁধন কি সত্যিই সিআইডি পুলিশ, নাকি সেও তাকে ধোঁকা দিচ্ছে? কি করে বুঝবে ছোঁয়া? কারোর সাথে কোনো শত্রুতা না থাকা সত্ত্বেও ও আজ এই জায়গায়, সেখানে অপরিচিত একটা ছেলেকে কি করে বিশ্বাস করবে ও? ক্ষুধার কারণে কয়েক লোকমা খেলেও এখন এক অরুচিতে ভরে উঠল ছোঁয়ার মন। আর খাবে না বলে পানি খেয়ে নিল। ওর বাঁধন নামের ছেলেটির সাথে আরও একবার কথা বলতেই হবে। বুঝতে চেষ্টা করতে হবে ছেলেটা কি সত্যিই ভালো, নাকি এদেরই কোনো ফাঁদ। ছোঁয়াকে আবারও পুনরায় বেঁধে রেখে চলে গেল ওরা। ছোঁয়ার খুব কান্না পাচ্ছে। ওর মনে হচ্ছে এ জীবনে কি আর ও স্বাধীনকে দেখতে পাবে। ওর চিঠিটা কি স্বাধীন পেয়েছিল? খুলে পড়ে নিশ্চয়ই হেসেছে খুব।
আর কেয়া, ও তো স্বাধীন ভাইয়াকে চেনে না, কি করে আমার খবরটাও সবাইকে দেবে? আচ্ছা, আমি যে কাল থেকে বাড়ি ফিরিনি, স্বাধীন ভাইয়ার কি একটুও চিন্তা হচ্ছে না? খুঁজছেন উনি আমায়? এসব ভাবতে ভাবতে ছোঁয়ার চোখ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রুবিন্দু। আবারও দরজায় কড়া নাড়ার শব্দে সামনে তাকাই ছোঁয়া। বাঁধন এসেছে দেখে মনে মনে একটু খুশিই হয়। কি খবর? কি অবস্থা আপনার? খেয়েছেন? হ্যাঁ, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আর ওরা কোথায়? না, ওরা এখন নেই। আর আমি বাইরে গিয়েছিলাম। কিছু লাগলে সেটা কিনে আনার দায়িত্বটা আমার উপরেই থাকে। ওরা সবাই চিহ্নিত আসামি, আর আমি যেহেতু নতুন, তাই বাজারে গিয়ে কেনাকাটাটা আমার দায়িত্ব। ওরা সবাই গেছে কোথায়? ওরা সবাই গেছে আরেকটা গুদামে। ওখানে আরো 5টা মেয়ে আছে, ওদেরকে দেখে আসতে। এখন বাইরে একজন পাহারাদার আছে, আর আমি। তাহলে আপনি আমায় বের করে নিয়ে যাচ্ছেন না কেন? দেখুন প্লিজ, আমার বড় আব্বু বড় মা বয়স্ক মানুষ, ওনারা যদি শোনেন তো সহ্য করতে পারবেন না। প্লিজ আমায় এখান থেকে নিয়ে চলুন। দেখুন মিস ছোঁয়া, আমি চাইলেই এখনই আপনাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারি, কিন্তু আমি তা করব না। করবেন না মানে? আপনি যে বললেন আপনি পুলিশের লোক, তাহলে কেন আমায় সাহায্য করবেন না? ছোঁয়া, আপনি শান্ত হন। দেখুন, আমি যদি শুধু আপনাকে এখান থেকে নিয়ে পালাই, তো আরো 5টা মেয়ের কি হবে ভেবে দেখেছেন? আপনি প্লিজ একটু হেল্প করুন আমায়। আপনি সাহায্য করলে আমরা ওই মেয়েগুলো সহ আপনাকে উদ্ধার করতে পারবো। তাই আমি এখন শুধু আপনাকে নিয়ে পালাবো না, বরং আমরা সবাই মিলে ওদের আটক করব। আপনি ঠিকই বলেছেন। তো বলুন কি কি করতে হবে আমায়? আমি একদম প্রস্তুত আপনাকে সাহায্য করার জন্য। আগ্রহী হয়ে বলল ছোঁয়া। মিস ছোঁয়া, আপনি সত্যিই সাহসী মেয়ে। আপাতত এখন আপনাকে কিছুই করতে হবে না। শুনুন, তবে রাতে যখন খাবার দেবে তখন আপনি যে করেই হোক খাবারটা খাবেন না, কিন্তু এমনভাবে কাজটা করবেন যাতে ওরা মনে করে আপনি পুরোটা খেয়েছেন। মানে রাতে আপনার খাবারের ঘুমের ওষুধ মেশানো থাকবে, আর তাই তো আপনি রাতে প্রচণ্ড ঘুমিয়ে থাকার নাটক করবেন। এর মধ্যে হয়তো ওরা আপনাকে গাড়িতে তুলবে, তবে যাই করুক আপনি চুপ থাকবেন। পুলিশরা সম্ভবত আমাদের খবর পেয়েছে। আমি যখন সকালে নাস্তা নিতে যাই তখন সাদা পোশাকে কয়েকজন পুলিশকে ঘুরতে দেখেছি। ওরা আমাকে না চিনলেও আমি ঠিক চিনেছি। আমি কিছু বলতে পারিনি ওদেরকে, কারণ এদের কিছু খোঁচরও ঘোরাফেরা করছিল ওখানে। তবে আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমাদের সন্ধান পাবে ওরা। আর এদিকে এদের আটকাতে যা যা করতে হয় আমি করব। আপনি কোনো চিন্তা করবেন না। যান, নিজের খেয়াল রাখবেন। আপনি চাইলে এখন তো পুলিশের লোকেদের সাথে কথা বলতে পারেন। ধুর বোকা, 5 মাস থেকে আছি এদের সাথে। আমার কাছে কোনো ফোন নেই। মাঝে মাঝে আমাদের সাদা পোশাকধারী সিআইডিদের সাথে দেখা হলে খবর টবর নেয়। কখনো বা বাজারে সুযোগ পেলে টেলিফোনে নিজেদের প্ল্যান জানায়। হ্যাঁ, আমাদের কাজটাই এমন। এই গ্রুপটাকে ধরতে পারলে এখানে আমার কাজ শেষ। তখন হয়তো অন্য কোনো শহরে অন্য কোনো ক্রাইমবাজদের সাথে জড়িয়ে পড়ার হুকুম হবে। তখন আবার এভাবে অভিযানে নামতে হবে। জানেন, মানে এমন গুন্ডাদের সাথে কাজ করে করে নিজেকেও আজকাল গুন্ডাই মনে হয়। লোকটার শেষের কথাগুলো শুনে ফিক করে হেসে ওঠে ছোঁয়া। অনেকটা সাহস এসেছে ওর মনে। আচ্ছা, একটা কথা বলবো? আপনার ওই গুন্ডি বান্ধবীটার নাম যেন কি? এই একদম ওকে গুন্ডি বলবেন না, ও আমার বেস্ট ফ্রেন্ড। মুখ উঁচিয়ে বলে ছোঁয়া। বাহ, গুন্ডিকে গুন্ডি বলবো না তো কি বলবো? এমন মেয়েরে বাবা, কি তেজ! এত কিছুর মাঝেও কেমন লড়াই করে গেল। পুরাই গুন্ডি। এই যে, আপনি এত সাধু হওয়ার চেষ্টা একদম করবেন না। আমি দেখেছি আপনি ওকে কত জোরে চড় মেরেছেন। আপনি না পুলিশের লোক? মেয়েদের মারার বেলা আপনাদের হাত খুব চলে। কেন অত জোরে মারলেন ওকে? তেড়ে উঠে বলে ছোঁয়া। ইস, শুধু ওকে মারাটাই দেখেছেন, আমারটা তো দেখলেন না। জীবনেও এত ভয়ানক মেয়ে দেখিনি। কি কি করেছো আপনাদের? এই দেখুন,
বলেই বাঁধন শার্টের উপরের বোতামগুলো খুলে ফেলল। সাথে সাথে বেরিয়ে এলো শ্যামা লোমশ বুকে অসংখ্য আঁচড়ের দাগ। কোথায় কোথায় নখ বেশি বসে গিয়ে রক্ত বেরিয়ে জমে গিয়ে আছে। লাল হয়ে গেছে কিছু কিছু আঁচড়। আরে এগুলো কি? আপনার বুকে এত কিসের আঁচড়? মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার আছড়েছে আপনাকে। এমনি কি আর সাধে আপনার বান্ধবীকে গুন্ডি বললাম? ওর কাজ এসব। গতকাল তো বান্ধবীকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল, তারই প্রতিফল এগুলো। মুখ বাঁকা করে বলল বাঁধন। তার মানে কেয়া এইভাবে আপনাকে আছড়েছে? যাক, ওর নখগুলো কাজে লাগলো তাহলে। এক গাল হেসে বলল ছোঁয়া। মানে? প্রশ্ন করে বাঁধন। মানে কেয়া সবসময় নখ বড় করে রাখে। আমি নিষেধ করতাম খুব, কিন্তু ও বলতো এগুলো নাকি ওর অস্ত্র। আজীব মেয়ে রে বাবা, তবে এমন ঝালমরিচ টাইপের মেয়ে আমার ভালোই লাগে। এমন ঝালমরিচই আমার পছন্দ, একদম অন্যরকম সবার থেকে। আই লাইক ইট। বিড়বিড় করে বলল বাঁধন। ছোঁয়া কথাগুলো বুঝতে পেরেই চোখ বড় বড় করে তাকিয়ে রইল বাঁধনের দিকে। পুলিশ স্টেশনে বসে আছে কেয়া আর স্বাধীন। ফোন করে ওদের ডাকা হয়েছে। অফিসার সিরাজ উদ্দিন সামনের চেয়ারে বসে কারোর সাথে টেলিফোনে কথা বলছেন। কথা তাড়াতাড়ি শেষ করে তিনি সামনে তাকালেন। সরি, খুব দরকারি ফোন ছিল। ইটস ওকে অফিসার, এবার বলুন, কোনো খোঁজ পেলেন? হ্যাঁ মিস্টার শাহরিয়ার, আমরা ওদের লোকেশন ট্রেস করতে পেরেছি। আমরা গোয়েন্দা বিভাগের সাথেও আলোচনা করেছি। ওই হোটেলের এলাকায় আমাদের লোক ছিল। ওরা গোয়েন্দা বিভাগের সাদা পোশাকে থাকা কিছু অফিসারের ছবির মধ্যে একজনকে দেখেছে খাবার কিনতে। তো আমরা জেনে গেছি ওরা কোথায় আছে। বাট সিআইডিরা আমাদের জানায় আজ রাতে ছোঁয়া সহ আরো কয়েকজন মেয়েকে দেশের বাইরে পাচার করবে। আমরা তাই এখনই কিছু করব না। যা করার আজ রাতে সব মেয়েদের এক জায়গায় করার পরই করতে হবে। ধন্যবাদ অফিসার, তবে আমার খুব ভয় হচ্ছে। যদি আপনারা কোনোভাবে ব্যর্থ হন তাহলে কি হবে? হ্যাঁ অফিসার, তাহলে আমার সোয়ার কি হবে? আপনারা তাড়াতাড়ি কিছু করুন প্লিজ। কেয়া বলে ওঠে। দেখুন, আমাদের উপর ভরসা রাখুন, অবশ্যই আমরা সাকসেস হব। আর তারপরও কোনোভাবে মিস হয়ে গেলেও এয়ারপোর্টে আমাদের লোক আছে, ওদের কাছে ছোঁয়ার ছবি দেওয়া আছে, ওনারা তখন হ্যান্ডেল করবেন বিষয়টা। অফিসার, আজ রাতে আপনাদের অভিযানে প্লিজ আমিও যেতে চাই। ছোঁয়ার সাপোর্ট দরকার প্লিজ। ইয়েস অফিসার, আমিও যাব আমার সোয়ার কাছে। দেখুন, আমাদের সাথে আপনাদের কিছুতেই নিয়ে যেতে পারি না, কারণ আমরা আমাদের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না, আপনাদের জীবনও ঝুঁকিতে ফেলতে পারি না। তবে আমরা সাকসেস হওয়ার পর আপনাদের ফোন করব, আপনারা স্পটে যেতে পারেন তখন। আচ্ছা অফিসার, ঠিক আছে, তাই হবে। আমরা আপনাদের পেছনেই থাকবো, তবে কিছুটা দূরে। ইয়েস মিস্টার শাহরিয়ার। আর হ্যাঁ, আপনি যেই নাম্বারটা দিয়েছেন তাতে আমরা কিছু পেয়েছি। সারাটা দিন ছোঁয়ার রশিতে বাঁধা অবস্থায় গেল। কবজির কাছে বেঁধে রাখা জায়গাটাই খুব ব্যথা হচ্ছে। এত শক্ত করে বাঁধা যে লাল হয়ে ফুলে উঠেছে চারপাশ। এর মাঝে দুই খোলা পেয়েছিল বাথরুমে যাওয়ার জন্য, কিন্তু প্রচণ্ড ব্যথায় হাতে নাজেহাল অবস্থা। যতই সন্ধ্যা ঘনিয়ে আসছে ছোঁয়ার মনে ভয়ও বেড়ে যাচ্ছে। কি হবে কে জানে? আদেও কি বাঁধনকে মুক্ত করতে পারবে? বর যদি না পারে তবে ছোঁয়ার সাথে কি হতে যাচ্ছে? টেনশনে মাথা ফেটে যাওয়ার জোগাড়। কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে দুপুরের দিকে একবার বাঁধনের দেখা পেয়েছিল, এখন আর তারও দেখা নেই। ছোঁয়ার জন্য রাতের খাবার নিয়ে এসেছে ঝাঁকড়া চুলের লোকটা আর বাঁধন। আজ যে খাবার ভালো আসবে তা ছোঁয়া আগে থেকেই আন্দাজ করেছিল, কারণ খাবারে যে মেশানো থাকবে ঘুমের ঔষধ। তাই তো এত যত্ন করে খাবার আনা। বাঁধনের নাম মনে হয় এই দলে রনি। লোকটা বাঁধনকে বলল, এই রনি, ওর হাতটা খুলে দে। সাথে সাথেই বাঁধন ছোঁয়ার হাত খুলে দিতে গেল। হাত খুলতে গিয়ে ছোঁয়ার হাতের অবস্থা দেখে আটকে ওঠে বাঁধন। ওরই বোকামির জন্য মেয়েটার এই অবস্থা। ইস,
ওর আরও একটু সচেতন হওয়া উচিত ছিল। লালচে হয়ে ফুলে ওঠা হাতটা আস্তে আস্তে খুলে দিল বাঁধন। খোলা পেয়েই যেন ছোঁয়া হাতটায় প্রাণ ফিরে পেল। শেষবার ওর হাত বেঁধেছিল চিন্টু। হাতটা খুলে দিয়ে খাবারের থালা এগিয়ে দেয় ছোঁয়ার দিকে। সামনেই লোকটাও দাঁড়ানো। ভোনা খিচুড়ির সাথে চিকেন আনা হয়েছে। বাঁধন খাবারগুলো সামনে এগিয়ে দিয়ে ছোঁয়ার দিকে তাকায়। বাঁধন পড়েছে মহা বিপত্তিতে। সকালে ছোঁয়াকে বলা কথাগুলো ওর মনে আছে কিনা আল্লাহই জানে। এই খাবারগুলোতে করা ঘুমের ঔষধ সে নিজে হাতেই মাখিয়ে এনেছে। এতটুকু সুযোগ পায়নি ঔষধ ফেলে দেওয়ার। সব কাজগুলো সামনে দাঁড়িয়ে পরখ করেছে বস কালা বাবলা। আর নিজে হাতেই ঘুমের ঔষধ মেশানো খাবার ছোঁয়াকে দিতে হাত কিছুটা কাঁপছে বাঁধনের। ছোঁয়া বাঁধনের দিকে তাকাতেই বাঁধন মাথা নাড়িয়ে সাবধান করে, এ খাবার খেও না ছোঁয়া। এই মেয়ে তাড়াতাড়ি খেয়ে নে, বেশি নাটক করিস না। পান চিবোতে চিবোতে বলল কালা বাবলা। ছোঁয়া হাত দিয়ে খাবারগুলো আস্তে আস্তে মাখিয়ে নেয়। খুব ধীরে ধীরে করার চেষ্টা করছে, তাও কেন জানি জোর হয়ে যাচ্ছে। এদিকে বাবলার সম্মুখে দাঁড়িয়েও না আছে, কোনো রকম কিছু করার সুযোগ নেই। শেষমেশ বাঁধন বলে ওঠে, বস বলছিলাম কি, রাত হয়ে গেছে, একটু পর আবার উঠতে হবে। তার চেয়ে বরং আপনি ঘুমিয়ে নিন। হ্যাঁ, আমি এই মেয়েকে খাওয়াচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। আরে না, আজ মামুনিকে আমি দাঁড়িয়ে থেকে খাওয়াবো, প্রয়োজনে তুলে খাওয়াবো, তবু ওকে খেতেই হবে। এই তাড়াতাড়ি খা। এবার বাঁধনও পড়ল উভয় সংকটে। না পারছে আটকাতে আর না পারছে ছোঁয়াকে খেতে দিতে। কারণ এই খাবারে যতটা পরিমাণ ঔষধ মেশানো আছে, এটা খেলে ছোঁয়া 24 ঘন্টার মধ্যে উঠতে পারবে না। আর ছোঁয়া যদি সাহায্য না করে তবে বাঁধনের পক্ষে একা একা এদের সাথে লড়া কঠিন হয়ে যাবে। ছোঁয়া বুঝতে পারে বাঁধনের আর কিছু করার নেই, তাই তো একটু একটু করে খেতে শুরু করে। ছোঁয়া ধীরে ধীরে খাচ্ছিল, এমন সময় কালা বাবলা একটা ধমক দিয়ে ওঠে, এই স্যামরি তাড়াতাড়ি খা, এত সময় লাগে এতটুকু খেতে? খেতে খেতে কি সারা রাত পার করে দিবি নাকি? ধমক পেয়ে ছোঁয়া তাড়াতাড়ি খাওয়া শুরু করে। পাশে দাঁড়িয়ে বাঁধন শুধু হতাশ হয়ে দেখছিল। খাবার পুরোটাই শেষ হলে কালা বাবলা নিচে বাঁধনকে নিয়ে বেরিয়ে যায়, দরজায় তালা লাগিয়ে। রাত প্রায় 12টা। কালা বাবলা দলের সকল সদস্যরা সজাগ। প্রত্যেকেই বুঝে গেছে ওদের এখন কি করতে হবে। বাঁধন নিজ পরিকল্পনা মোতাবেক যেই গাড়িটা ব্যবহার করা হবে তার চাকায় একটি ছোট্ট লোহা হালকা ফুটিয়ে রেখেছে, যাতে কিছু দূর যাওয়ার পরই লোহাটা পুরোপুরি ঢুকে যায় আর গাড়ি থেমে যায়। আর ওরা গাড়ি সরানোর জন্য নেমে পড়লেই বাঁধন মেয়েগুলোকে নিয়ে সরে পড়তে পারে। কিন্তু সমস্যা হলো 5টা ঘুমন্ত মেয়ে, সাথে ছোঁয়াও ঔষধ খেয়ে নিল। 6টা ঘুমন্ত মেয়েকে নিয়ে ও একা পালাবে কি করে? আজ বিকেলেও বাজারে গিয়েছিল। যেই ঘুমের ঔষধটা ওদের জন্য ব্যবহার করা হয়েছে তা বাঁধনকে দিয়েই আনানো। বাঁধন তখনই ফার্মেসি থেকে ওই ঔষধের কার্যকারিতা কমানোর আরও একটি ঔষধ কিনে নিয়েছিল, যাতে ওদের যখন গাড়ির পেছনে তুলে ঢেকে রাখা হবে তখন ছোঁয়া যেন যে করেই হোক কিছুক্ষণের জন্য ওদের একটু সময়ের জন্য তুলে ঔষধটা মুখে পুরে দিতে পারে। তাহলেই কাজ হবে। ওই ঔষধটা কোনো প্রভাব ফেলতে পারবে না কারো উপর। কিন্তু যাকে সাথে নিয়ে কাজগুলো ও করবে সেই ছোঁয়াকেই তো কালা বাবলা নিচে দাঁড়িয়ে থেকে খাওয়ালো। এবার সত্যি একটু ভয় হচ্ছে বাঁধনের। যদিও আজ বাজারে গিয়ে কোনো রকমে ও ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছে, পুলিশরাও হয়তো খুব তাড়াতাড়ি আটকাবে ওদের। কিন্তু পুলিশ আসার আগে পর্যন্ত এদের যে করেই হোক থামিয়ে রাখতেই হবে। আর যখন ওই 5টা মেয়েকেও এক জায়গায় আনা হবে তখনই ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, এর আগে নয়। কারণ বাঁধন নিজেও জানে না ওই মেয়েগুলো কোথায়। আর এরা যেই মাপের সন্ত্রাসী, কেটে টুকরো টুকরো করলেও মুখ খুলবে না। অন্যদিকে ওই মেয়েগুলো বিপদে পড়বে। ছোঁয়াকে যেখানে আটকে রাখা হয়েছে সেখানে চিন্টু আর বাঁধন মিলে গেল ওকে গাড়িতে তুলতে। আর গিয়ে দেখে ছোঁয়া একেবারে ঘুমে কাদা। গভীর ঘুমে আচ্ছন্ন ছোঁয়াকে নিয়ে গাড়ির পিছনে তুলল ওরা দুজন। আরও 5 মেয়েকে কালা বাবলা আরেকটি গাড়ি করে নিয়ে আসলো। তারপর ওদেরও ছোঁয়ার সাথে একই গাড়িতে রাখা হলো। প্রত্যেকেই গভীর ঘুমে মগ্ন। এদেরও যে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে
তা এদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। সব মেয়েদের গাড়িতে রেখে বড় পলিথিন কাগজ দিয়ে ঢেকে দেওয়া হলো। ট্রাক গাড়ির সামনে বসবে কালা পাবলা আর বাঁধন, আর ড্রাইভ করার জন্য চিন্টু আছে। পেছনে থাকবে আরও একটি লোক। সবাই গাড়িতে উঠছিল। এমন সময় বাঁধন বলল, বস, ছোঁয়া মেয়েটার তো মুখ বন্ধ করা হয়নি। যদি কোনো কারণে ঘুম ভেঙে যায় আর চিল্লাপাল্লা করে, আমি বরং মুখটা বেঁধে দিয়ে আসি। হ্যাঁ শালা শুয়োরের জাতেরা, কি করিস তোরা? এই সময় এসে কস মুখ বাঁধা হয় নাই, কে বাঁধবে তাইলে? তা বেঁধে দেওয়া হয়। ধমক দিয়ে বলে কালা বাবলা। অনুমতি পেতেই বাঁধন এক দৌড়ে গাড়ির পেছনে যায়। একটা পান দেয় পেছনে থাকা লোকটার হাতে, যার মধ্যে আছে থেতিয়ে দেওয়া ঘুমের ঔষধ। পান খেকো লোকটি লুফে নেয় বাঁধনের দেওয়া পান, গোগ্রাসী মুখে পুড়ে দেয়। কৃতজ্ঞতায় চকচক করে ওঠে ওর চোখ। ভেতরে গিয়ে সোজা ছোঁয়াকে জাগানোর চেষ্টা করে। ছোঁয়ার হাত ধরে ঝাঁকুনি দিতেই চোখ মেলে তাকায় ছোঁয়া। বাঁধন অবাক হয়ে যায়। সামান্য একটু ঝাঁকিতে এই মেয়ে উঠল কি করে, যে চোখের সামনে কড়া ঘুমের ঔষধ খেয়েছে? ফিসফিস করে প্রশ্ন করে বাঁধন, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি উঠলে কি করে? তুমি না খাবারগুলো খেলে? ছোঁয়া মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আপনাকে কে বললো আমি ওই খাবারগুলো খেয়েছি? আরে আমার সামনেই তো খেয়েছো। খেয়েছি আপনার সামনে, কিন্তু বের করেছি আপনার অগোচরে। মানে হলো আপনারা আমাকে খাইয়ে বের হয়ে আসার সাথে সাথে আমি গলায় আঙুল ঢুকে সব খাবার বমি করে ফেলে দিয়েছি। আর যেহেতু খাবারের মধ্যে ঔষধ ছিল, আর আমি খাবারগুলোই ফেলে দিয়েছি, তাই ঘুমের ঔষধগুলো আমার ওপর কোনো প্রভাব ফেলেনি। তুমি সত্যিই খুব বুদ্ধিমতী মেয়ে। এখন শোনো, এই ঔষধগুলো রাখো। এই মেয়েগুলোকেও ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, তাই তোমাকে যে করেই হোক ওদের মুখের ভেতর পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। জানি ব্যাপারটা খুব কঠিন, কিন্তু তোমাকে করতেই হবে। আর শোনো, কিছু দূর গিয়ে গাড়িটা নষ্ট হয়ে যাবে, আর ওই সময়টাকেই আমাদের কাজে লাগাতে হবে। তুমি তৈরি থেকো, আশা করি ভালো কিছুই হবে। গাড়ি নিয়ে বসে আছে স্বাধীন, সাথে কেয়াও আছে। মেয়েটার খুব জেদ, সেও যাবে। নিহার নাম্বারটা পুলিশকে দিয়েছিল। ওরা জানিয়েছে নিহাও এই কাজে জড়িয়ে থাকার সম্ভাবনা 80%, কারণ নিহা কল লিস্টের বেশ কয়েকটা নাম্বারের লোকেশন এই এলাকায় বলছে, যেখানে সবজি হোটেলটা রয়েছে। তাই তো আজ এখানে আসার বিষয়ে কিচ্ছু বলেনি নিহাকে। গাড়ি ছুটছে আপন গতিতে। রাতের নির্জন প্রহরে অজানা এক গন্তব্যে এগিয়ে যেতে কিছুটা ভয়ও হচ্ছে কেয়ার। সাথে যদিও স্বাধীন আছে, তারপরও কলেজের সব থেকে রাগী বদমেজাজি স্যারটা, যার মুখ থেকে কথা কিনে নিতে হয়, এমন রসকসহীন কাঠখোট্টা মানুষের সাথে এতটা পথ আসা একটা বচনপুটু মেয়ের জন্য দমবন্ধকর ব্যাপার। কেয়া যে মেয়েটা মিনিটে 100টা কথা বলে, সে প্রায় 1 ঘন্টা যাবৎ চুপ হয়ে বসে আছে। কেয়া হিসাব মেলাতে ব্যস্ত। যেই শাহরিয়ার স্যার ছোঁয়াকে একদম সহ্য করতে পারেন না, বিনা দোষে ছোঁয়াকে যিনি কত পানিশমেন্ট দিয়েছেন, সেই শাহরিয়ার স্যার ছোঁয়ার জন্য এতটা উদ্বিগ্ন। এটা কেমন অবিশ্বাস্য ব্যাপার। এতটাই উদ্বিগ্ন যে এই এত রাতে ছোঁয়ার জন্য নিজের এতটা রিস্ক নিয়ে এত দূর যাচ্ছেন। অথচ যেই স্বাধীন ভাইকে ছোঁয়া এত ভালোবাসে, সেই স্বাধীন ভাই ছোঁয়ার 2 দিন থেকে মিসিং, তাও কই কোনো তো খোঁজই নিচ্ছেন না। এবার ফিরুক ছোঁয়া, ওকে স্বাধীন ভাই করে অজ্ঞান হওয়া শিখিয়ে দিব। মনে মনে এক প্রকার শাসিয়ে নেয় ছোঁয়াকে কেয়া একবার স্বাধীনের মুখের দিকে তাকায়। কি আশ্চর্য, মানুষটাকে খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। ফর্সা সুন্দর মানুষটা কেমন কালো হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। এটা কেন তা কেয়া বুঝতে পারে না। সাধারণ একটা ছাত্রী মিসিং হওয়ায় কোনো টিচারের এই অবস্থা হতে পারে, নাকি অন্য কিছু? নীরবতা ভেঙে কেয়া প্রশ্ন করে, স্যার, আপনার কি মনে হচ্ছে আমরা সত্যি সোয়াকে পাবো তো? অন্যমনস্ক স্বাধীন একটু সময় নেয় কেয়ার কথা বুঝতে। কেন পাবো না? অবশ্যই পাবো। জানেন স্যার, সোয়ার যদি কিছু হয়ে যায় তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ও খুব সহজ সরল। আমি যদি আর একটু লড়তে পারতাম ওদের সাথে, তাহলে আজ সোয়ার এমন হতো না। কেননা ওরা চলে যাওয়ার একটু পরেই তো আপনার গাড়িটি এলো স্যার। আমার আর একটু সময় ওদের আটকাতে হতো। এসব কেন বলছো? তুমি একটা মেয়ে হয়ে যেভাবে প্রতিরোধ করেছো
অনেক ছেলেরাও এমন পরিস্থিতিতে এভাবে রুখে দাঁড়াতে পারে না। আমি অনেক চেষ্টা করেছি স্যার। ওই ছেলেটা আমায় থাপ্পড় মারলো, তার ওপর আবার ওই লোকটা অত শক্ত হাতের দুটো থাপ্পড় খেয়েই তো আমার মাথা ঘুরে যায়, আর আটকাতে পারিনি। আমি বুঝতে পেরেছি কেয়া, এতে তোমার কোনো দোষ নেই। আর এখন এসব বলে নিজেকে দোষী করো না। তার চেয়ে দোয়া করো যেন আজ আমরা ছোঁয়াকে উদ্ধার করতে পারি। ঠিক আছে স্যার। মেয়েগুলোকে ঢেকে রেখে আসার পর ছোঁয়া ওই মেয়েগুলোকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই একজনেরও ঘুম ভাঙাতে পারছে না। শেষমেশ ছোঁয়া কোনো রকমে ওদের মুখ ফাঁক করে ঔষধগুলো ঢুকিয়ে দেয়। ওদের ট্র্যাক চলছে জঙ্গলের কোনো এক রাস্তা দিয়ে। কিছু দূর যাওয়ার পরই হঠাৎ গাড়িটা থেমে যায়। কি হয়েছে প্রশ্ন করলে ড্রাইভার চিন্টু মিয়া বলে, চাকায় মনে হয় কিছু একটা হয়েছে। গাড়ি থেমে যাওয়ায় বস কালাবাবুল আক্রান্ত কোনো বৃষ্টির শব্দ উচ্চারণ করলো। তাড়াতাড়ি কি হয়েছে দেখার জন্য চিন্টুকে বললে চিন্টু দেখে এসে বলে, খুব খারাপভাবে একটা লোহা চাকায় ঢুকে গেছে, চাকা পাল্টাতে হবে। রাগে লাল হয়ে যায় বাবলা। দূর শালা, এমন গুরুত্বপূর্ণ কাজের সময় এসব হতে হলো। এই চিন্টু, কতক্ষণ লাগবে রে? বস, কম করে হলেও আধা ঘন্টা লাগবেই। এক্সট্রা চাকা আছে, শুধু এটা খুলে লাগাতে হবে। আপনি কিছু চিন্তা করবেন না, আমি এখনই ঠিক করছি। কালা বাবলা গাড়ি থেকে নেমে পেছনে যায়, যেখানে মেয়েগুলো সহ পাহারাদার লোকটি থাকার কথা। কিন্তু ঘুমের ঔষধ মেশানো পান খেয়ে সে তো এখন ঘুমে কুপোকাত। ওকে ঘুমোতে দেখে কালা বাবলার মেজাজ আরো গরম হয়ে গেল। সবগুলো শালা হারামির জাত। এই একজন দেখো, এই সময় ঘুমিয়ে পড়ে আছে, এদের কাণ্ডজ্ঞান নেই। এই শালা ওঠ ওঠ। পা দিয়ে লাথি দিয়ে বলল বাবলা, কিন্তু তার জাগার কোনো খবর নেই। শেষে বাঁধনকে ডেকে বলল, রনি, রনি শোন এখানে। জি বস, বলুন। পা দিয়ে লাথি দিয়ে ঘুমানো লোকটাকে দেখিয়ে বলল, এই শালা তো বাপের জন্মের সব ঘুম এখানে ঘুমাচ্ছে, তুই এখানে পাহারা দে। আর হ্যাঁ, এই নে মাল, একেবারে দানা সহ, যেমন তেমন কিছু দেখলে মেরে দিস। বলে বাঁধনের হাতে একটা রিভলভার তুলে দেয় কালা বাবলা। এই চিন্টু, তুই তাড়াতাড়ি ঠিক কর, আর আমি এখানেই আছি, একটু 1 নাম্বারটা সেরে আসি। বলে কালা বাবলা প্রাকৃতিক কাজ সারতে একটু ঝোপের দিকে গেল। বাঁধন লেগে পড়ল তার কাছে। ছোঁয়াদের ঢেকে রাখা কাগজের নিচে সেও টুপ করে ঢুকে গেল। ছোঁয়া, মেয়েগুলোর কি অবস্থা? উঠাতে পেরেছেন কি ওদের? আসলে ওরা তো উঠছেই না, কোনোভাবেই না পেরে শেষে ওদের মুখের ভেতর ঔষধগুলো পুড়ে দিয়েছি। অসহায় মুখ করে বলল ছোঁয়া। এত টেনশনের মাঝেও ছোঁয়ার অসহায় মুখে বলা কথাটা শুনে হাসি পেল বাঁধনের। আপনার বান্ধবী হলে কি করতো জানেন? ওর ওই নখগুলো দিয়ে আঁচড়ানো শুরু করতো মেয়েগুলোকে, তখন ঠিক উঠে পড়তো। এখন আমরা কি করবো ভাইয়া, কোনো রাস্তাই তো নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আপাতত শেষ চেষ্টাটা করে দেখি। এদেরকে একজন একজন করে নামিয়ে ওইদিকে ঝোপের মধ্যে লতা পাতা দিয়ে ঢেকে রেখে আসি। আপনাকে সহ সবাইকে আমি এখানে এভাবে বের করে খালি বস্তাগুলো দিয়ে ঢেকে রেখে দেব। হ্যাঁ, ওরা মনে হয় আর আসবে না আপনাদের দেখতে। তারপর গাড়ি স্টার্ট দিলে আমি ওদের সাথে কিছু দূর পর্যন্ত যাব। যেহেতু আমি পেছনে আছি, তাই কিছু দূর গিয়ে ট্রাক থেকে লাফ দিয়ে নেমে যাব। আর আপনি এখানেই ওদের সাথে ওয়েট করবেন, ওকে? আমি আসলেই আপনাদের নিরাপদ জায়গায় নিয়ে যাব। কিন্তু ভাইয়া, চলন্ত ট্রাক থেকে লাফ দেবেন, আপনার যদি কিছু হয়ে যায়? এত ভাবলে কি করে আপনাদের বাঁচাবো? যা হবে তখন দেখা যাবে। এখন এদের যে করেই হোক সরাতে হবে। আর এর মধ্যে পুলিশ চলে আসতে পারে, তাহলে তো আর কোনো রিস্ক নিতে হচ্ছে না, তাই না? বাঁধন নিচে নামে, আর ছোঁয়া একটা করে মেয়েকে টেনে টেনে ধারে নিয়ে আসে। যেহেতু গাড়ির সামনের চাকায় সমস্যা, তাই চিন্টুও কিছু বুঝতে পারে না। বাঁধন এভাবেই 3টে মেয়েকে নামিয়ে কাছেই একটা গাছের আড়ালে রেখে দেয়। এমন সময় কালা বাবলা ফিরে আসে। কিরে চিন্টু, কাজ কতদূর হলো? আর অনেক ভালো করে পাহারা দিস কিন্তু। বস, এই তো হয়ে গেছে, আর 10 মিনিট। উত্তর দেয় চিন্টু, আর পেছন থেকে বাঁধন বলে, ঠিক আছে বস, আপনি কিছু চিন্তা করবেন না, আমি ভালো করে দেখে রাখছি। এমন সময় চতুর্থ মেয়েকে নামানোর সময় মেয়েটির ওড়না বেঁধে যায় একটা বাঁকানো লোহার সাথে। তাতে কিছুটা শব্দ হলে কালা বাবলা শুনতে পায়। হ্যাঁ রনি, কিসের শব্দ হয় রে?
এই তো বস, এই হারামজাদিটারে জাগানোর চেষ্টা করছি। শালা কি আসার আগে খাইছিল না কি? মানে এত ঘুমায় কেন? ওঠে না, ওরই ধাক্কা দিলাম। ওই শালার গন্ডারের চামড়া, তুই যতই ধাক্কা দিয়ে উঠবে না, তার চেয়ে বরং লাথি দিয়ে ফেলে দে। মেয়েগুলোকে গাছের আড়ালে নিয়ে রেখে কিছু শুকনো পাতা ওদের গায়ের ওপর তুলে দিল, যাতে খুব সহজে বোঝা না যায়। এদিকে রাত প্রায় 12:30 বেজে গেছে। বাঁধন বুঝতে পারে ওদের বাহিনীও চলে আসবে, খুব একটা দেরি নেই। হাতে থাকা রিভলভারটা কোমরে গুজে নিয়েছিল, ওটা এখন হাতে নেই। এটা ছোঁয়ার হাতে দিয়ে যেতে হবে, যাতে যতক্ষণ ও থাকবে না এই জঙ্গলে যেন এই 5টি মেয়েকে নিয়ে ছোঁয়া সুরক্ষিত থাকতে পারে। এবার ছোঁয়াকে বের করতে পারলেই কিছুটা চিন্তামুক্ত হতে পারবে বাঁধন। তাই তো ছোঁয়াকে নামাতে গেল বাঁধন। সবে মাত্র ছোঁয়াকে ট্রাক থেকে নামিয়েছে, আর অমনি সামনে এসে দাঁড়ায় কালা বাবলা। ভয়ে মুখটা শুকিয়ে ওঠে ছোঁয়ার। বাঁধনও চিন্তায় পড়ে যায়, যদি সে একা থাকতো ওর একার জীবনের ঝুঁকি হতো, তবে এগুলোকে তোয়াক্কাই করতো না। কিন্তু সে তো একা নয়, বরং সাথে আরো 6টা নিষ্পাপ মেয়ের জীবন জড়িয়ে আছে। কিরে, কি ভাবছিলি আমার নাকের উপর দিয়া পাখিগুলোরে নিয়ে যাবি আর আমি কিছুই জানতে পারবো না? এত সাহস তোর? বাঁধন শক্ত করে ছোঁয়ার হাত চেপে ধরে। এই মেয়েগুলোকে তো আমি এখান থেকে বের করে নিয়েই ছাড়বো, আর তুইও কিচ্ছু করতে পারবি না। এতটাই সোজা? কালা বাবলা নামটা কি আর এমনি এমনি হয়েছে রে? তোদের মতো বহুত মারলে চেনা আছে। সাথে সাথেই বাঁধন হাতে থাকা রিভলভারটা বাবলার মাথায় তাক করে। খবরদার, এদের আমি এখান থেকে বের করেই ছাড়বো। এক পাও নড়বি না, আমি কিন্তু গুলি করে দেব। সাহস নিয়ে বলে বাঁধন। গুলি করবি? আমারে ভয় দেখাস? তো কর না গুলি, কর কর, আমিও দেখি ফাঁকা রিভলভার দিয়ে কেমনে গুলি বেরোয়। আরে দেরি করছিস কেন? মার! ঠিসাও ঠিসাও। মানে? প্রশ্ন করে বাঁধন। মানে হলো ওইটা একটা ফাঁকা, একেবারে তোর মাথার মতো। যখন পেছনে পাহারা দেওয়া মানিক ঘুমায় গেল, ওর ঘুম দেখে আমার স্বাভাবিক লাগলো না। আমি কোনটা ওষুধ খাওয়া ঘুম আর কোনটা স্বাভাবিক ঘুম তা বুঝি। তাই তো তোর একটা ফাঁকা বন্দুক দিয়ে পরীক্ষা করি, কারণ চিন্টু আমার অনেক পুরাতন লোক, সে আমার সাথে বেইমানি করবে না। আর 1 নম্বরের নাম বইলা সাইডে ঝোপে আড়ালে দাঁড়ায় থাকি, আর কিচ্ছু শুনবি। বলেই পান খাওয়া কালচে খয়েরি দাঁতে হা হা করে হাসতে থাকে কালা বাবলা। হাতে একটা বন্দুক দিয়ে তাক করে আছে বাঁধনের কপাল বরাবর। এবার বাঁধনের সত্যি সত্যিই ভয় করতে শুরু করে। তাহলে কেউ ব্যর্থ হবে? নিজেকে সত্যিই অসহায় মনে হতে শুরু করে। পাশে ছোঁয়া ভয়ে একেবারে জড়সড় হয়ে গেছে।